বাংলাদেশে মোবাইল সংযোগ 18 কোটির বেশি। শুনলে মনে হয় দেশটা বোধহয় পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। এই বিশাল বাজারের বড় একটি অংশ এখনও স্মার্টফোন ব্যবহার করে না, আর যাদের আছে তারা সবসময় হ্যান্ডসেট আপডেট করতে খুব একটা আগ্রহী নন। অথচ দেশে বিদেশি কোম্পানি আসছে একের পর এক, তৈরি হচ্ছে কর্মসংস্থান। অন্যদিকে গ্রে বা অবৈধ হ্যান্ডসেট নিয়েও প্রশ্ন কাটছে না। তাহলে কি বাংলাদেশ স্মার্টফোন ইন্ডাস্ট্রির গতানুগতিক পথেই হাঁটতে থাকবে? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার বাংলাদেশের হেড অফ বিজনেস আব্দুল আল মামুনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আব্দুল আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে। স্মার্টফোন নিয়ে তো আমাদের সবারই বেশ আগ্রহ আছে, সবার কাছে এটা না থাকলেই নয়। বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে স্মার্টফোন ইউজারদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে নতুন ইউজার তৈরি হচ্ছে। আপনি হয়তো বলছেন যে 2G থেকে একটা গ্রুপ 4G-তে আসছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা আগে থেকে স্মার্টফোন ইউজ করতো তারাই মডেল চেঞ্জ করে আসলে আপডেটেড হচ্ছে, নাকি আসলেই নতুন ইউজার তৈরি হচ্ছে? কারণ আমি তো হাতে হাতে এখনো সেই ফিচার ফোনও দেখি, বা একজনের হাতে একটা ফিচার ফোন থাকলে একটা স্মার্টফোন দেখি। নতুন ইউজার সেই অর্থে বাড়ছে বলে আপনার মনে হয় কিনা? জি, নতুন ইউজার তো বাড়ছেই। নতুন ইউজার না বাড়লে কিন্তু আসলে এখনও যে আমাদের ইয়ারলি 1,20,00,000 স্মার্টফোন বাজারে বিক্রি হচ্ছে, নতুন ইউজার না থাকলে আসলে এত বড় ভলিউম আসলে জেনারেট করা সম্ভব হতো না। দুটোই আছে, আপনি দুটো প্রশ্ন বলেছেন। একটা হচ্ছে যে কিছু কনজিউমার যারা স্মার্টফোন ইউজ করছিল তারা আসলে আপগ্রেড করছে কিনা। হ্যাঁ, আপগ্রেড করছে। এটা ধরেন যে অনেক সময় অর্থনীতির উপর ডিপেন্ড করে যে মানুষ তার ইকোনমি কেমন যাচ্ছে, হ্যাঁ, তার আর্নিং কেমন যাচ্ছে। যদি ঠিকঠাক থাকে, সব কিছু বৈশ্বিক অর্থনীতি ঠিক থাকে, মানুষজন কিন্তু সহসাই 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় স্মার্টফোন চেঞ্জ করে বা আপগ্রেড করে। আর একটা বড় পোর্শন আছে যারা হচ্ছে এখন ফিচার ফোনে আছে। এদের আমি যদি বলি, বাংলাদেশে প্রতি বছর যে 1,20,00,000 স্মার্টফোন বিক্রি হচ্ছে অফিসিয়াল চ্যানেলে, এর মধ্যে 1 কোটি স্মার্টফোনই বলতে পারেন যে হচ্ছে এন্ট্রি রেঞ্জের স্মার্টফোন। 10,000 থেকে শুরু করে 25,000 টাকা রেঞ্জের স্মার্টফোন বিক্রি হয়। সো এই কনজিউমারগুলো কিন্তু মূলত হচ্ছে এই ফিচার ফোন থেকে নিজেকে আপগ্রেড করে হচ্ছে এই স্মার্টফোনে আসছে। সো সেই অর্থে আসলে দুই ধরনের কনজিউমারই আছে। কেউ আসলে তার যে চাহিদা অনুযায়ী তার স্মার্টফোনকে আপগ্রেড করছে, আর একটা বড় পোর্শন যারা আসলে এই গ্লোবালাইজেশন বা স্মার্টফোনের মাধ্যমে গ্লোবালাইজেশনটাকে টাচ করছে আর কি। একটা বিষয় সেটা হচ্ছে যে এখন তো গ্লোবাল ইন্ডাস্ট্রির গ্রোথই অনেক বেশি থমকে গেছে। ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এটা নিয়ে এখন অনেক বেশি সরগরম আলোচনা হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের গ্রোথটাও যেহেতু কমে যাচ্ছে, বাংলাদেশ এটার দ্বারা কোনোভাবে প্রভাবিত কিনা? কনসিডারিং দ্য ফ্যাক্ট মিডল ইস্ট ক্রাইসিসের কারণে অনেক ধরনের পার্টস যেগুলোকে আমরা বলি সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না। এমন কথা শুধুমাত্র মোবাইল ইন্ডাস্ট্রিতে না, আরও অনেক ধরনের গ্যাজেট ইন্ডাস্ট্রিতে এই ট্রেন্ডটার কথা আমরা শুনতে পাচ্ছি। আসলেই কি গ্রোথটা থমকে গেছে বলে আপনার মনে হয়? গ্লোবাল মার্কেটের সাথে আসলে বাংলাদেশ মার্কেটের কিছুটা মিল আছে, বাট বড় অর্থে যদি আমি চিন্তা করি, বড় পরিসরে বা ইনডেপথ যদি চিন্তা করি, বাংলাদেশের মার্কেট ইজ বিট ডিফারেন্ট। আপনি আফ্রিকান মার্কেট দেখেন, আপনি বাংলাদেশ মার্কেট দেখেন। একটু আগে যেটা আমরা কথা বলছিলাম যে ফিচার ফোনের একটা বড় গ্রাহক নাম্বার আছে আমাদের বাংলাদেশে। সো এই সেগমেন্টটা কিন্তু আপগ্রেড করবেই, আজ হোক কাল হোক আপগ্রেড করবেই। সো সেই অর্থে আমাদের মার্কেটের পটেনশিয়াল বা গ্রোথ পটেনশিয়াল এখনও আছে, এবং এটা আগামী 10 বছর আসলে এখান থেকে আমরা গ্রোথ পাবো। আর চ্যালেঞ্জ যেটা আছে এখন সেটা হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস এবং হচ্ছে মেমোরি প্রাইস ক্রাইসিসের জন্য হ্যাঁ, মার্কেটে ভলিউমের একটা ডিগ্রোথ আছে। বাট একই সময় যদি আপনি ভ্যালু সেন্ট্রিক চিন্তা করেন যে আসলে ভ্যালু সেন্ট্রিক মার্কেটটা আসলে গ্রো করছে কিনা, সেখানে অপরচুনিটি আছে এবং ভ্যালু সেন্ট্রিক মার্কেটটা গ্রো করছে। মেমোরির কেন ক্রাইসিস? মেমোরি ক্রাইসিস ডিউ টু এআই কোম্পানি যারা আছে বা এআই অর্গানাইজেশনস যারা আছে, তারা প্রচুর আসলে এখন মেমোরি অ্যাকোয়ার করছে, এবং যে কারণে আসলে মেমোরির যে হাবগুলো আছে যেখান থেকে মেমোরি প্রডিউস হয়, তাদের এইখানে ধরেন যে আসলে স্মার্টফোনের জন্য যে মেমোরি সাপ্লাইটা ছিল সেইটা কমে আসছে, যে কারণে আসলে মেমোরি প্রাইসটাতে একটা বড় হাইক আছে। আপনি হয়তো রিসেন্টলি মার্কেটে গিয়ে দেখবেন যে 6 মাস আগেও, 6 মাস না, আই উইল সে দ্যাট 4 মান্থস অ্যাগো, যেই স্মার্টফোন 10,000 টাকা বিক্রি হতো সেগুলো এখন 15,000 টাকা বিক্রি হচ্ছে। এবং অনেকে ধারণা করছেন, বা আমাদেরও যেটা ধারণা সেটা হচ্ছে যে এই সেগমেন্টের প্রোডাক্ট মানে এন্ট্রি রেঞ্জ স্মার্টফোনের প্রাইস আসলে 20,000-এ গিয়ে ঠেকবে এই বছর নাগাদ আর কি। এবং আশা করছি যে 2 বছর পরে থেকে মার্কেট হয়তো একটু আস্তে আস্তে এই গ্রোথটা, প্রাইসের যে গ্রোথ বা যে ইনক্রিমেন্ট, সেটা কমে আসবে বা স্টেবল হবে আর কি। একটা বিষয়, আপনি প্রাইস নিয়ে কথা বললেন তো, মানে বাংলাদেশের কনজিউমারদের প্যাটার্নের সাথে আমার মানসিকতা, মানে আমি যেটা প্রশ্ন করবো সেটা আসলে মিলে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় সবাই ভ্যালু ফর মানি খোঁজে। অর্থাৎ
কয় টাকায় কি সেট পেলাম True, সেটা একটা true, বড় true. ফ্যাক্টর। আমি জানি না, আমাকে ভুল করলে সংশোধন করবেন, বাট যদি ভ্যালু ফর মানি যদি ক্রেতাদের মূল কনসিডারেশনের জায়গায় থাকে, তাহলে আসলে আপনারা যারা মোবাইল ফোন বানাচ্ছেন আপনারা কি আসলে খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারছেন বা ফিচার অ্যাড করতে পারছেন ফোনে, নাকি আপনাদের প্রাইজের দিক থেকে অনেক বেশি সেন্সিটিভ থাকতে হচ্ছে? অর্থাৎ যে ভ্যালু ফর মানির কথা আমি বলছি, আসলেই কনজিউমার হালামলের যেসব অ্যাপ বা ফিচার বা স্মার্টফোনে যেই ইনিশিয়েটিভগুলো লাগে, ইনগ্রিডিয়েন্টগুলো লাগে, সেটা আসলে তারা পাচ্ছে কিনা? আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। ইউ আর রাইট, ভ্যালু ফর মানি অবশ্যই প্রয়োজন, মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের মার্কেটে। বাট আমাদের মার্কেটে একটা বড় ফ্যাক্টর হচ্ছে কনজিউমার ইজ ভেরি মাচ প্রাইস সেন্সিটিভ। সো প্রাইস সেন্সিটিভ কনজিউমারের আসলে প্রাইস সিগমেন্ট একটা, আর ভ্যালু ফর মানি যারা আসলে ভ্যালুজ বোঝে, যে আমি আমার স্মার্টফোন থেকে কি চাই, আমি কোন ফিচারটা চাই, আমি আমার ফোনটাকে কতদিন ব্যবহার করতে চাই, বা আমি আমার ফোনে এই ফিচারগুলো কতদিন ব্যবহার করতে পারবো, তারা আসলে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে। আমি একই ফিচার কি অমুক ব্র্যান্ডে গেলে হচ্ছে এটা কি 50,000 টাকা দাম, সেম ফিচার আমি কি আরেকটা ব্র্যান্ডে গেলে কি 40,000 টাকা দাম কিনা, কনজিউমার এইভাবে চিন্তা করে। আর একটা বড় মার্কেট আছে আমাদের, যেটা হচ্ছে কনজিউমার হচ্ছে প্রাইস সেন্সিটিভ, তারা হচ্ছে 15, 20, 25,000 প্রাইস রেঞ্জে মুভ করে আর কি। সো ভ্যালু ফর মানি কনজিউমার যারা হচ্ছে এইভাবে চিন্তা করে, তারা আসলে মূলত চেক আপ করে যে আমি আসলে কি 108 মেগাপিক্সেলের ক্যামেরা কিনছি, এইটা কি ওর্দি কিনা এই প্রাইস সেগমেন্টে, আমি যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসে কি এই ডিসপ্লেটা কি ওর্দি কিনা, আমার মেমোরিটা কি ঠিক আছে এই প্রাইস অনুযায়ী, আমার ফোনের সার্ভিসটা কি ঠিক আছে এই প্রাইস অনুযায়ী, আমি কি এটা কি 1 বছরই শেষ হয়ে যাবে, আমার ফোনটা কি নষ্ট হয়ে যাবে, নাকি এটা আমি 4 বছর ইউজ করতে পারবো। কনজিউমার এইভাবে চিন্তা করে। সো যারা আসলে এই মানে বেটার ভ্যালু ফর মানি কনজিউমারকে অফার করতে পারে, তারা আসলে এই মার্কেটে এগিয়ে থাকে সবসময়। একটা বিষয় সেটা হচ্ছে যে স্মার্টফোনে আমার কাছে মনে হয় যেই মার্কেটে ঢুকলে আমি, ধরুন কোনো একটা শপিং মলের যখন আমি মোবাইল ফোনের যে ফ্লোরটা আছে ওইটাতে যখন আমি ঘুরে ফিরে কিন্তু ওই কয়েকটা ব্র্যান্ডই আমার কাছে চোখে পড়ে, তাদের শোরুমগুলোই চোখে পড়ে। অর্থাৎ কারো একক ডমিনেন্স, বিদেশে আমরা যেমন দেখি যে একটা প্রোডাক্টের ফোন সবার হাতে, এই ডমিনেন্সটা তৈরি হয়নি। এটা কি আপনার কাছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা মনে হয় কিনা, নাকি আসলে সবাই খুব কি বলবো কনজারভেটিভ ওয়েতে মার্কেটিং করছে বা ড্রাইভ দিচ্ছে? আমার কাছে মনে হয় এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের বাজারে আছে। দ্যাটস হয় আসলে যারা বেটার অফার করে বা যেই প্রোডাক্টে বেটার অফার করতে পারে, কনজিউমার সেদিকে মুভ করে। কনজিউমার লয়্যালটি আসলে কখন তৈরি হয়, আমি যদি অ্যাজ এ কনজিউমার নিজেকে চিন্তা করি, আমি অনেক কিছুই কিন্তু ফার্স্ট টাইম ইউজ করা শুরু করি, তখন কিন্তু ওই প্রোডাক্ট বা ওই ধরনের প্রোডাক্টের জ্ঞান খুব বেশি আমাদের থাকে না। অ্যাজ এ কনজিউমার যখন আমি এক্সপিরিয়েন্স করতে থাকি, একবার দুইবার বা আমার থার্ড পারচেস ফোর্থ পারচেস, দেন কিন্তু আমি একটা ব্র্যান্ডকে আমার ব্যাড এবং গুড এক্সপিরিয়েন্স পুরো বেস করে কিন্তু আমি একটা ব্র্যান্ডকে আমার এখান থেকে পিক করি, যে এই 4টা পারচেস যে আমি করেছি বা 4টা ব্র্যান্ডের সাথে বা প্রোডাক্টের সাথে যে আমার হচ্ছে জার্নি ছিল, এর মধ্যে আসলে কোন প্রোডাক্টটা বেটার, কোনটা আমার মতো ছিল আর কি, আমি যেরকম চেয়েছি সেরকম পেয়েছি কিনা, দেন আসলে কনজিউমার লয়্যালটি তৈরি হয়। সো যেটা বলছিলাম একটু আগে, আবার সেই আগের কথাতেই আসছি, কনজিউমার কিন্তু এখনও স্মার্টফোন পিক করছে জাস্ট, বড় একটা সিগমেন্ট, বড় একটা পোর্শন কিন্তু ফার্স্ট স্মার্টফোন ইউজ করছে। সো দে উইল বাই ফার্স্ট ওয়ান, দে উইল ইউজ, দে উইল হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স অর ব্যাড এক্সপিরিয়েন্স, দেন দে উইল বাই এগেইন, they will have a good experience or bad experience. Maybe after that they will choose their brand. Which brand is for me? ওকে। So আমাদের কনজিউমার এই এখন আমি বলবো যে এখন এই জার্নির মধ্যে আছে। আর একটা পোর্শনের কনজিউমার আছে যাদের এই এক্সপিরিয়েন্সটা অলরেডি ডান, যারা বিগত 10 বছর 12 বছর স্মার্টফোন এক্সপিরিয়েন্স করেছে, যে আসলে আমি 4টা 5টা ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স করেছি, আমি এখন এই 5টা থেকে একটা ব্র্যান্ডকে পিক করেছি, এটা আমি হয়তো ফর নেক্সট 5 ইয়ার্স 6 ইয়ার্স ইফ দে ক্যান সার্ভ অ্যাজ মাই রিকোয়ারমেন্ট, আমি হয়তো এই ব্র্যান্ডটাকে কন্টিনিউ করব। সো এই মার্কেটে আসলে সবারই সুযোগ আছে, যদি ভালো করতে পারি আমরা যে কোনো ব্র্যান্ডই এখানে আসলে নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে আমার একটা কনফিউশন আছে, এটা একেবারেই নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আগে যেই সেগমেন্টে, যেই প্রাইস সেগমেন্টে যেই ধরনের সেট তৈরি হতো, আপনি এখন বলছিলেন যে থিংস গট কস্টলি অর এক্সপেন্সিভ, সেই হিসাবে আমি যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমি 8 বছর আগে যেই ব্র্যান্ডের বা যেই কোম্পানির সেটটা ইউজ করতাম, আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু যখনই আমি আবার ওইটাকে আপডেট করতে গিয়ে এখন যেই সেটটা আমি আমার প্রাইজের রেঞ্জের মধ্যে পাচ্ছি, ওটাকে আমার ওই কোম্পানির ক্ষেত্রে এখন আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সে এই প্রাইসে আমাকে খুব বেশি ভালো সার্ভিস দিতে পারছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এরকমও শোনা যায় যে ভাই ওই কোম্পানি আগে খুব ভালো সেট বানাতো, এখন আর বানায় না। অর্থাৎ ওই কোম্পানির ক্ষেত্রেই সে তার প্রাইস সেন্সিটিভ হওয়ার কারণে মার্কেটে সে তার হয়তো মানে ভ্যালু খুব বেশি অ্যাড করতে পারেনি বা সে পিছিয়ে আছে। আগেকার তুলনায় যদি এখনকার হ্যান্ডসেটের কোয়ালিটি আমি হিসাব করি বা সফটওয়্যারের আপডেটের কথা আমি হিসাব করি, কতটুকু আসলে আমরা এগোতে পেরেছি? আসলে যারা লম্বা দৌড়ে চিন্তা করছে নিজেদেরকে, যেসব ব্র্যান্ড, যে আমি আসলে কতদিন বিজনেস করতে চাই, আমি কবে আসলে এই মার্কেটে লিডার হতে চাই,
তারা আসলে কোয়ালিটিতে কখনোই ড্রপ করে না। ফিচারে কম্পিটিশন, মানে কম্পিটিটিভ মার্কেট যেহেতু, ফিচারে তারা কম্পিটিশন করে, তারা স্পেকে কম্পিটিশন করে, কোয়ালিটিতে কম্পিটিশন করে। এখানে আসলে হতে পারে যে অনেক ব্র্যান্ডই কিন্তু আমরা যদি দেখি, চিন্তা করি যে 10 ইয়ার্স আর্লিয়ার আমাদের দেশে কিন্তু অনেক ব্র্যান্ড ছিল, যখন মোটামুটি মার্কেটটাই ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে ইম্পোর্টেড মার্কেটের উপর, ইম্পোর্টেড বাজার ছিল আমাদের। সো অনেক ব্র্যান্ড কিন্তু এখন আর নেই। কারণ কি? এই ব্র্যান্ডগুলো কিন্তু কখনোই লঙ্গার ভিশনে কাজ করে নাই যে আমি 20 বছর পরে এই মার্কেট এস্টাবলিশ হতে চাই, আমি অ্যাজ এ ব্র্যান্ড এই মার্কেটে থাকতে চাই। আপনি চিন্তা করেন যে 6 বছর আগে, 7 বছর আগে যেসব ব্র্যান্ড শুরু করেছিল, এরা এখনও কিন্তু অনেকে রান করছে, এবং কনজিউমাররা তাদের লয়্যালটিও দেখাচ্ছে এইসব ব্র্যান্ডের প্রতি। কারণ কি? তারা কিন্তু ওই ব্র্যান্ডগুলো ইউজ করে অ্যাট এ সার্টেন লেভেল তারা কিন্তু স্যাটিসফাইড যে আমি এই ব্র্যান্ড ইউজ করেছি, এই ব্র্যান্ডের কাছ থেকে আমি অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি সার্ভিস পেয়েছি, ওকে মাই নেক্সট ডিভাইস উইল বি দ্য সেম ব্র্যান্ড এগেইন। সো ডিপেন্ডস আসলে কে কোথা থেকে কোন কনজিউমার কোন ব্র্যান্ড থেকে আসছে, মুভ করছে, তার উপর ডিপেন্ড করে আর কি। ওকে, আমরা একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা আরেকটু স্মার্টফোন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, এবং আমরা স্মার্টফোনের ব্র্যান্ডের ক্ষেত্রে যে ট্যাক্সেশনের একটা ইস্যু আছে সেটা নিয়ে আমরা একটু বড় করে আলোচনা করবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অনার বাংলাদেশের হেড অফ বিজনেস আব্দুল্লাহ আল মামুন। আমি বলছিলাম ট্যাক্সেশন ইস্যুতে একটু কথা বলবো, এবং এটা বোধহয় যখন আমরা এই দাম নিয়ে কথা বলছিলাম সেটার সাথে বেশ গুরুত্বপূর্ণ। গ্রে মার্কেটের সিচুয়েশনটা নিয়ে আমি তার আগে একটু জানতে চাই, কারণ এটা প্রসঙ্গক্রমে চলে আসবে। সেটা হচ্ছে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার জন্য বিগত সরকারের আমল থেকে এনইআর প্রোগ্রামটা চালু করা হয়েছিল। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখনও যারা আপনারা সেট তৈরি করছেন এবং গ্রে মার্কেট দুটোই এখনও অবস্থান করছে। এনইআর আসলে কতটা কার্যকর করা গেল বলে আপনি মনে করেন? এনইআর আসলে একটা দীর্ঘ সময়ের চাওয়া মানুষের, বা যারা হচ্ছে বিজনেস করছি আমরা তাদের। সো ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে এনইআর সিস্টেমটা কিন্তু গভর্নমেন্ট ডেভেলপ করে গিয়েছে। সো এখন এটা আসলে আমাদের বর্তমান গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে, তারা কিভাবে এটাকে এক্সিকিউট করতে চায়, হ্যাঁ, এটা কিভাবে কাজে লাগানো চায়। হ্যাঁ, অবশ্যই মানুষের তথ্য সুরক্ষার একটা বিষয় আছে। হ্যাঁ, মানুষের ফোন যেটা ইউজ করছি আমরা, স্মার্টফোন যেটা ইউজ করছি, এটা সিকিউর করার একটা গভর্নমেন্টের দায়বদ্ধতা আছে এখানে। সো গভর্নমেন্ট হয়তো এটা নিয়ে ভালো কোনো ইনিশিয়েটিভ নিবে, যেহেতু সিস্টেম ইজ অলরেডি ডেভেলপড। এবং একই সঙ্গে ব্যবসায়ী যারা আছে, আমরা সর্বস্তরের ব্যবসায়ের কথা বলছি আর কি। সো তাদেরও আসলে বিভিন্ন মানে বিভিন্ন সেগমেন্টের বিজনেসম্যান আছে, কেউ রিটেইলার, কেউ ডিস্ট্রিবিউটর, কেউ ইম্পোর্টার। সবারই আসলে ইন্টারেস্ট যেটা, যে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর উপায়ে ব্যবসার হচ্ছে একটা সমাধান, ব্যবসায়িক সমাধান চাই। সো সেটাও হয়তো গভর্নমেন্ট দেখবে। সো সব কিছুর সাথে সামঞ্জস্য রেখেই গভর্নমেন্ট হয়তো একটা ভালো কিছু এক্সিকিউট করবে ইন ফিউচার। সো গভর্নমেন্টের কাছে এটা সবসময়, আমরা বিজনেসম্যান যারা আছি বা আমরা যারা ব্যবসা করছি সবার দাবি এটা, বর্তমান সরকারের কাছে আমরা একই দাবি রাখি। এখন কি প্রসেসটা চলছে? সিস্টেম ইজ ডেভেলপড, প্রসেস ইজ নট এক্সিকিউটেড। আচ্ছা, সিস্টেমটা আছে, বাট এখনো এটা ইয়াতে। কিন্তু এই যে এই প্রসঙ্গতে যখন আপনারা নেগোশিয়েট করছিলেন আগের গভর্নমেন্টের সাথে, মানে আমরা যারা বাংলাদেশে যারা আপনারা হ্যান্ডসেট তৈরি করেন, আপনারা বারবার বলেছেন যে ট্যাক্স কমানোর জন্য, কারণ যেই কম্পিটিটিভনেস আপনাদের ভিতরে গ্রে মার্কেটের সাথে আপনাদের যে কম্পিটিশন, সেখানে ট্যাক্স একটা বড় ব্যারিয়ার। সেই ট্যাক্স আমরা পরবর্তীতে দেখলাম এনবিআর থেকে কমানো হলো। কমানোর পরের এক্সপিরিয়েন্সটা কেমন? আপনারা আসলে রিজনেবল প্রাইস এনশিওর করতে পারলেন কিনা? গভর্নমেন্ট যেটা করেছে, ইম্পোর্ট ডিউটি কমিয়েছে। ইম্পোর্ট ডিউটি এসকেডি এবং সিকেডির ক্ষেত্রে 5% কমেছে, এবং হচ্ছে রেডি প্রোডাক্ট যেগুলো ইম্পোর্ট হয়, সিবিইউ, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে অলমোস্ট 15% ডিউটি কমেছে। বাট স্টিল এটা আমার মনে হয় যে আরও স্কোপ আছে, যেহেতু হচ্ছে আমরা ডিজিটালাইজেশনকে হচ্ছে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের মানুষ যারা আছে, জনগণ যারা আছে, কনজিউমার যারা আছে, তারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের সাথে আরও অভ্যস্ত হোক। তাহলে কিন্তু আসলে অনেক জায়গাতেই কিন্তু প্রেশার কম পড়বে। যেমন আপনি হয়তো বা আমি হয়তো ব্যাংকিংয়ের জন্য ব্যাংকে এখন খুবই কম যাই।
সো ব্যাংকে কিন্তু আমার তেল ফুরিয়ে যেতে হচ্ছে না। হ্যাঁ, ব্যাংকেও কিন্তু প্র্যাকটিক্যালি ফিজিক্যাল যে স্পেস দরকার সেটা প্রয়োজন না, আমি আমার ফোনের স্পেসে কিন্তু কাজটা করতে পারছি। সো এরকম অনেক কিছুই আছে যেখানে আসলে স্মার্টফোন একটা বড় উইপন হইতে পারে আমাদের। সো গভর্নমেন্ট যদি আসলে এইটাকে এক্সপ্লোর করতে চায়, ডিজিটালাইজেশন আরও বড় পরিসরে করতে চায়, তাহলে আসলে স্মার্টফোনকে যতটা পারা যায় সহজলভ্য করতে হবে। এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা বড় রোল প্লে আছে যে ডিউটি স্ট্রাকচার নিয়ে কাজ করা, যেটা এখন হয়েছে লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে ঠিক আছে, বাট সিবিইউ ইম্পোর্টের জন্য এখনও জিনিসটা আমার মনে হয় যে এখানে আরও একটু কাজ করার সুযোগ আছে গভর্নমেন্টের। যখন হচ্ছে এই জায়গাটা নিয়ে গভর্নমেন্ট কাজ করবে বা আরও ফ্লেক্সিবিলিটি দিবে, তখন কিন্তু আসলে এই যেটাকে আমরা গ্রে মার্কেট বলি, হ্যাঁ, গ্রে মার্কেট আসলে ওইভাবে থাকবে না, সবাই কিন্তু আসলে ডিউটি পে করে ইম্পোর্ট করবে। হ্যাঁ, সো গভর্নমেন্টের এখানে কাজ করার জায়গা আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা বাজারে গেলে দেখতে পাই যে বিদেশ থেকে আনা রিফারবিশড সেট, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড সেট কিন্তু নতুনের মতো করেই এটাকে রেডি করে এক ধরনের বাজার নতুন তৈরি হচ্ছে। বিশেষ করে বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে রিফারবিশড সেটের একটা মার্কেট তৈরি হচ্ছে। এটা কি আসলে ভালো বার্তা দিচ্ছে? কারণ বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসছে না, এটাও একটা বাস্তবতা। বড় ব্র্যান্ড বলতে বাংলাদেশে আসলে সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে। আই উইল সে যে হয়তো ফ্যাক্টরি নেই দু একটা ব্র্যান্ডের, বাট বাকি যদি বিজনেস বলি যে বাংলাদেশে সব ব্র্যান্ড, বড় ব্র্যান্ড বা মাঝারি ধরনের ব্র্যান্ডের বিজনেস আছে কিনা বা ডিস্ট্রিবিউশন আছে কিনা, আছে, বাংলাদেশে আছে। সেটা অ্যাপেল থেকে শুরু করে স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, অনার, সবাই আসলে বাংলাদেশে বিজনেস করছে। শুধু অ্যাপেলের ফ্যাক্টরি নেই, বাকি সবার কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরি আছে। সো রিফারবিশড প্রোডাক্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের একটা কনজিউমার লেয়ার আছে, একটা কনজিউমার গ্রুপ আছে, যারা হচ্ছে প্রোডাক্ট তাদের হাতের ফোনটা যখন আপগ্রেড করছে, তারা হচ্ছে বাজেট কিছুটা বাড়াচ্ছে, বাট তারা হচ্ছে যেহেতু হচ্ছে প্রযুক্তির সংস্পর্শে চলে আসছে, তারা যেটা করে তারা কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস চেনে। হ্যাঁ, তারা ফ্ল্যাগশিপ ডিভাইসের টেস্ট নিতে চায়। তারা কি করে, তারা 2টা জেনারেশন বিহাইন্ড, মানে আগের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পারচেস করে, যে কারণে একটা চাহিদা আছে এই মার্কেটে এবং যে কারণে আসলে বাইরে থেকে ওয়েস্টগুলো আসছে। সো এইটা আসলে পরিবেশ অধিদপ্তরের এঙ্গেজমেন্ট দরকার যে আসলে ওয়েস্টকে আমাদের দেশের জন্য বা পরিবেশের জন্য ঠিক আছে কিনা, বা এটাকে আসলে আনা উচিত হবে কিনা। আমাদের গভর্নমেন্ট অথরিটি যারা আছে তাদেরও আসলে এখানে হস্তক্ষেপের বিষয় আছে, কারণ এখানে সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে অনেক সময়। আমি বলছি না যে 100% টাইম হচ্ছে সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে, বাট হতে পারে। আবার হচ্ছে যেগুলো ওয়েস্ট আর কি, সেগুলোতে কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর জিনিসপত্র, যেমন হচ্ছে এখান থেকে কিন্তু সিগন্যাল বাদ যাচ্ছে। হ্যাঁ, সেই সিগন্যালগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিনা বা যে ইউজ করছে তার জন্য ক্ষতিকর কিনা, এগুলো সম্পর্কে মানুষকে এডুকেট করতে হবে। তাহলে আসলে এই জিনিসপত্র কন্ট্রোল করা যাবে, বা গভর্নমেন্টের একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি জিনিসটা আসে, তাহলে গভর্নমেন্টের কাছেও ধরেন যে একটা জবাবদিহিতা থাকলো যারা ইম্পোর্ট করছে, যে সে আসলে কোন ক্যাটাগরির ওয়েস্ট বাংলাদেশে আনতে পারবে নাকি পারবেই না টোটালি, বা আনলেও আসলে তাকে কি কি ধরনের জিনিসপত্র অ্যানাউন্স করতে হবে, বা কোন লেয়ার পর্যন্ত আনতে পারবে। এই জিনিসপত্রগুলোতে গভর্নমেন্টের আসলে ইনভলভ আরও বেশি হওয়া উচিত। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হয় কি না, ধরুন আমি হয়তো একটা হ্যান্ডসেট কিনছি, কিন্তু এই হ্যান্ডসেটটাকে সেভ করার জন্য যে আমার ব্যাক কভারটা লাগে, অনেক সময় চার্জার লাগে, অনেক সময় উপরের পেপারটা লাগে বা গ্লাসটা লাগে, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলবো কিনা আমি জানি না, সাপোর্ট ইন্ডাস্ট্রি যেগুলো একটা হ্যান্ডসেটের জন্য লাগে, এই ইন্ডাস্ট্রিটা কি বাংলাদেশে গ্রো করতে পারে বলে আপনার মনে হয় কিনা? কারণ আমরা কিন্তু এখনো দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ইম্পোর্টেড গুডস এনে আমাদেরকে ইউজ করতে হয়, এবং সেটা দাম অনেক বেশি আমি বলবো না, কিন্তু বাংলাদেশের এই একটা ইন্ডাস্ট্রি মিসিং কিনা আপনার কাছে কি মনে হয়? আই উইল সে মিসিং। আমি আপনার সাথে একমত যে এটা মিসিং, আসলে এটা গড়ে ওঠার সম্ভাবনা আছে। আমি রিসেন্টলি দেখেছি 2-একটা ব্র্যান্ড যারা বাংলাদেশে কিন্তু ব্যাক কভার টাইপের জিনিসপত্র তৈরি করছে না এখনও, বাট এই ফোনের সাথে রিলেটেড বাকি যে জিনিসপত্রগুলো থাকে তারা লোকালি প্রোডাকশন করছে। হেডফোন, ঘড়ি, দেন হচ্ছে ক্যাবলস, চার্জার, এগুলো লোকালি কিন্তু এখন প্রোডাকশন হচ্ছে। পাশাপাশি যেটা বলছেন আপনি যে ব্যাক কভার বা স্ক্রিন প্রোটেক্টর বা আরও জিনিসপত্র আছে, এগুলো আসলে বাংলাদেশে তৈরি করা সম্ভব কিনা, এটা অনেক বড় মার্কেট আছে। আমি যেটা বলছিলাম যে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে 18 কোটি হচ্ছে ফোন ইউজার হচ্ছে বাংলাদেশে আছে, অ্যাক্টিভ ফোন ইউজার আছে। সো 18 কোটি ডিভাইস আছে, সো মার্কেট রেডি। সো 18 কোটি কনজিউমার কিন্তু এটা কিনতে চায়, সবাই কিন্তু ইউজ করছে। আমার ফোনে একটা স্ক্রিন প্রোটেক্টর আছে, একটা কাভার আছে, আপনার ফোনেও আছে। সো এই বিজনেস স্কোপটা যদি কাজে লাগানো যায়, এটা একটা বড় সম্ভাবনা হতে পারে। আপনাদের মানে অনার বাংলাদেশের পক্ষ থেকে যদি জিজ্ঞেস করি যে আপনাদের সামনে এই ধরনের মার্কেটে ইনভেস্ট করার মানে সুযোগ আছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই যে প্রথমে একটা কথা বলছিলাম না যে ইনোভেশন কতটুকু আসছে, কতটুকু ইনোভেটিভ প্রোডাক্ট আসলে আপনারা সামনে আনতে চান, আপনাদের ভাবনা কি? R&D কেমন চলছে আপনাদের?
ইনোভেশনের না, এই ধরনের প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে আমাদের প্ল্যান নেই, বাট এআইওটি প্রোডাক্ট নিয়ে আমাদের প্ল্যান আছে। আমরা ইন ফিউচার স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, দেন বার্ডস, ক্যাবলস, চার্জার্স, এই ধরনের প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসবো। পাশাপাশি দেখবেন যে ছোট পোর্টেবল স্পিকার থাকবে, ল্যাপটপ আসবে, রাউটার আসবে, এই ধরনের প্রোডাক্টগুলো ইন ফিউচার অনারের ব্র্যান্ডিংয়ে দেখতে পারবেন। এটা নিয়ে আমরা কাজ করছি। আর ইনোভেশন যদি বলি, আমার কাছে মনে হয় যে ইনোভেশন একটা পর্যায়ে গিয়ে না, এখন ইনোভেশন এটা হচ্ছে এআই বেসড হয়ে গেছে। এখন এআই বেসড হয়ে গেছে বলতে হচ্ছে এখন মানুষজন স্মার্টফোন কিনতে গেলে ফার্স্ট কোশ্চেন, ভাই এআই আছে? আপনার ফোনের ডিসপ্লেতে কি এআই কাজ করে? ব্যাটারিতে এআই কাজ করে? এটা দিয়ে এটার ক্যামেরাতে কি এআই আছে? ছবি তুলে কি এডিট করা যাবে? মানুষকে ব্যাকগ্রাউন্ড থেকে কি রিমুভ করে দেওয়া যাবে? দেন হচ্ছে এটা কি ফেস কি অটো টিউন করবে কিনা, হ্যাঁ, এটা কি আমার ফেসকে সুন্দর করবে কিনা, এই ধরনের যে রিকোয়ারমেন্ট আছে। প্লাস হচ্ছে জিজ্ঞেস করছে জেমিনাই কি বিল্ট ইন, এটাতে কি চ্যাট জিপিটি আছে? কনজিউমার এই ধরনের কোয়ারি করছে। সো এখন ইনোভেশন মোস্টলি হচ্ছে ওইদিকেই মুভ করছে, কারণ ডিভাইসে নতুন করে আর দেওয়ার কি আছে? র্যাম তো একটা দিচ্ছি, 8 জিবি দিতাম, এখন হয়তো 16 জিবি ব্যবহার করছি, 16 জিবির পরে 32 জিবি দেবেন, নাম্বার বাড়বে, ইনক্রিমেন্টাল নাম্বার হবে, বাট নতুন ইনোভেশন দেওয়ার কিছু নাই। ক্যামেরা হয়তো একটা দিতাম, এটা হয়তো 3টা দিচ্ছি। ক্যামেরা হয়তো 108 মেগাপিক্সেল দিতাম, এটা হয়তো একসময় 300-তে চলে যাবে। সো নতুন ইনোভেশন আসলে কিছু পুশ করার মতো নেই। তাহলে কি পুশ করার মতো আছে? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এআই যখন পুশ করছে সবাই, এআই কিন্তু আমার এক্সপিরিয়েন্সকে, অ্যাজ এ ইউজার আমার এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করছে। কিভাবে আমার ফোনের বিহেভিয়ার হচ্ছে আমার মতো করে বিহেভ করছে, যে আমি কিভাবে চাই। আমি চাই যে কখন ফোনটা লাইটটা ডিম হয়ে যাবে, আমি কখন ফোনটা ডেস্কে রেখে দিই, আমি কখন চার্জে রেখে দিই, কখন চার্জ ফুল হয়ে যায়। এআই জানে যে কখন আমার সাপ্লাই বন্ধ করতে হবে, হ্যাঁ, বা কখন হচ্ছে কোন কন্টেন্টটা কখন হচ্ছে আমার চোখের সামনে দিতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন যে এখন ইউটিউবে গিয়েছেন, আপনাকে কিন্তু কন্টেন্ট সাজেস্ট করছে যে আপনি যে ধরনের কন্টেন্ট যে সময় দেখেন। আপনি গাড়ি ড্রাইভ করার সময় দেখবেন যে মিউজিক সাজেস্ট করছে। আপনি বাসায় বিছানায় আছেন, তখন কিন্তু মিউজিক সাজেস্ট করে না, ও কিন্তু নিউজ সাজেস্ট করে, যদি আপনি ইউজার বিহেভিয়ার এমন হয়। সো অন ডিভাইস এরকম অনেক এআই ফিচার্স কিন্তু আসলে এখন বিভিন্ন ব্র্যান্ডগুলো হচ্ছে পুশ করছে, যেইটা আসলে কনজিউমারের পারচেজ ডিসিশনকে ত্বরান্বিত করছে। সো কনজিউমার এখন এগুলো চেক করে। আমি একটা ছোট জিনিস জুড়ে দিই। অনেকে বলেন যে সামনে আসলে শুধুমাত্র মোবাইল হ্যান্ডসেট বলতে কিছু থাকবে না, ইট উইল বি অ্যান আইওটি ডিভাইস। তো ইন্ডাস্ট্রি উইল মুভ টুয়ার্ড ইন্টারনেট অফ থিংস অর আইওটি বেসড ডিভাইসেস, যেখানে সব ধরনের ডিভাইসই আসলে এই ধরনের কানেক্টিভিটি ফিচার থাকবে। হয়তো আমি আমার বাসার জানালা দিয়ে ফোন করে ফেলতে পারবো বা দরজা দিয়ে ফোন করে ফেলতে পারবো, এরকম কথা অনেকে বলে যে মোবাইল ফোন উইল নট বি জাস্ট এ মোবাইল ফোন, ইট উইল বি ইন ডিফারেন্ট গ্যাজেটস। ওয়ান। সেকেন্ডলি হচ্ছে এআই এর কথা আমি বলছি, রোবট ফোনের কথা আমি শুনি। তো এটা যদি হয়, আসলে কি সামনে এটা আসলে অ্যাসিস্ট্যান্ট টাইপ হয়ে যাবে কিনা? এটা আসলে শুধু গ্যাজেট থাকবে না। আপনাদের ইনোভেশন বা আর&ডি কি বলে? ট্রু। আপনার যে পার্সোনাল এআই, আপনার যে ইউজার আইডি, সেটার এগেইনস্টে যে এআই আপনার সাথে হচ্ছে ইন্টারাকশন করছে, সে আপনার সম্পর্কে জানে। আপনি ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ধরনের কোয়ারি তাকে করেন। হ্যাঁ, এআই শুরুর দিকে আমার মনে আছে মানুষ সার্চ করতে, একটা গান গাও, জিজ্ঞেস করতে, তুমি একটা গান গাও, তুমি কি কবিতা জানো, একটা কবিতা শোনো, আমাকে একটা গান বের করে দাও। এই ধরনের জিনিসপত্র আমরা সার্চ করতাম শুরুর দিকে, আই উইল সে লাইক 5 years ব্যাক। সো এখন কিন্তু আসলে ডিফারেন্স আছে এআইয়ের সাথে আমাদের ইন্টারাকশনে। এখন কি করছি, আমি বলছি যে আমি অমুক জায়গায় একটা মিটিংয়ে যাব, এই টপিক্সে আমি ডিসকাশন করব, তুমি আমাকে এই টপিক্সে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলো, হ্যাঁ, বা আমাকে এই টপিক্সে কিছু ইনফরমেশন দাও। সো জানে যে আপনি কখন কোনটা নিয়ে কাজ করছেন। আপনি সার্চ করছেন যে এই ধরনের অসুখে কী ধরনের খাবার আমাকে ন্যাচারালি হচ্ছে হেলথ বেনিফিট দিতে পারে। সো জানে যে আপনার হেলথের কী অবস্থা। আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে ওর সাথে কথা বলছি যে কীভাবে বেটার ম্যানেজ করা যায়। সো এআই আসলে আপনিই ট্রেন করছেন তাকে যে কি জিনিসপত্র আপনার প্রয়োজন হয়। সো ও আপনাকে আপনার চেয়ে ইন আ সেন্স বেটার জানে কখনো কখনো, কারণ আপনার ডিভাইসের সাথে বিহেভিয়ারটাও সে জানে। হয়তো আপনি অনেক অবচেতন মনে ইউজ করে যাচ্ছেন, বাট ও কিন্তু অবজার্ভ করছে। সো রিসেন্টলি আমার সাথে যেটা হয়েছে, আমি কোনো একটা ইস্যু নিয়ে আমি ওকে বলেছি যে তুমি আব্দুল্লাহ আল মামুন আরজু নামে কাউকে চিনো কি না। ও আমাকে রেসপন্স করছে, তুমি তো আব্দুল্লাহ আল মামুন আরজু। সো ও কিন্তু আমাকে জানে। হ্যাঁ, তখন বললাম যে আমি কী করি, ও আমাকে ডিটেল লিখেছে, তুমি এই করছো। বললাম তুমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানো? হ্যাঁ, আমার ক্যারিয়ারের ডিটেল আমাকে দিয়েছে। তো বললো যে আমার ফিউচার প্ল্যান কী হওয়া উচিত। ও আমাকে কিন্তু ওইটার উপর বেস করে একটা ফিউচার প্ল্যান দিচ্ছে। সো এইটার আমরা কী করতাম, আমরা হচ্ছে একজন মুরব্বীর সাথে কথা বলতাম, এক সময় একজন এক্সপার্টের সাথে কথা বলতাম, আমার আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে তাদের অপিনিয়ন নিতাম, বা বন্ধু বান্ধবের অপিনিয়ন নিতাম। এখন কিন্তু অপিনিয়ন দেওয়ার জন্য আরেকজন আছে,
যে আমাদের অনেকের চেয়েও বেশি ইনফরমেশন নিয়ে বসে আছে আর কি আমার সম্পর্কে এবং মানে পৃথিবী সম্পর্কে। সো সেখান থেকে আর কিন্তু আমরা ভালো সাপোর্ট পাচ্ছি এবং ইন ফিউচার মানুষজন এইভাবে এআইটাকে ইউজ করবে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে জায়গাটা অবভিয়াসলি এটা একটা ভালো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সামনে আমাদেরকে সাপোর্ট দেবে যদি আমরা ইউজ করতে পারি ভালো ওয়েতে। শেষ প্রশ্ন, তারপর আরেকটি বিরতি নিব। সেটা হচ্ছে যে আপনারা যখন সিকিউরিটির কথা আপনি বলছিলেন যে মোবাইল হ্যাজ টু বি সিকিউর, অর্থাৎ ডেটাটা যাতে কনজিউমারের সিকিউর থাকে, প্রাইভেসিটা থাকে, এবং সেজন্য আপনারা নিত্য নতুন ফিচার হ্যান্ডসেটে সব সময় যুক্ত করছেন। বাট যখন এআই এর যুগ আসলো, আপনি বলছিলেন যে ও আমাদের সম্বন্ধে অনেক কিছু জানে, এআই এর যুগে আসলে যেই ডেটা সিকিউরিটি নিয়ে সারা বিশ্বে এত আলোচনা চলছে, কতটা ডেটা সিকিউরিটি দিন শেষে এনশিওর করা সম্ভব বলে আপনার কাছে মনে হয়? আসলে এখানে সিকিউরিটির দুইটা লেয়ার আছে। একটা বলবো হচ্ছে যে আমি অ্যাজ এ ইউজার আমার যে অনলাইনে যে আমার পদচারণা, আমার যে আইডেন্টিটি, সেটাকে আমি নিজে কতটা সিকিউর করি। আমি কি যোগ্য যে প্ল্যাটফর্মগুলো আছে আমি কি সেগুলোতেই হচ্ছে আমার ইনফরমেশন দিচ্ছি কি না, আমি কি আমার সিকিউরিটি ব্রিজ হতে পারে বা আমার হচ্ছে ইনফরমেশন ব্রিজ হতে পারে, এই ধরনের প্ল্যাটফর্মে কি আমি আমার ইনফরমেশন বা ডেটা দিচ্ছি কিনা, এটা আমাকে চুজ করতে হবে। সো নোন প্ল্যাটফর্ম যেগুলো মানে সর্বজন স্বীকৃত বা সর্বজন গৃহীত যে অ্যাকসেপ্টেড যে প্ল্যাটফর্মগুলো আছে, সো সেগুলোর সাথে আমরা ইন্টারাকশন করতে পারি। এখন এটা একটা লেভেল। আরেকটা লেভেল হচ্ছে যে আমি আমার আইডি, আমি আমার পাসওয়ার্ড তো আসলে মানুষকে দিয়ে বেড়াবো না। সো এটা আসলে সিকিউর করার দায়িত্ব আপনার। আপনি আপনার ফোন তো কারো হাতে দিবেন না, কারণ এখন তো ওটিপি বেসড সব কিছু হচ্ছে, ব্যাংকিং ওটিপি বেসড হচ্ছে। এখন আপনি আপনার ফোন আপনি কারো হাতে বা একটা সিএনজিতে ফেলে আসছেন, ফোনে লক করা নেই, সিএনজিওয়ালা ইজ ভেরি স্মার্ট, সে জানে যে ব্যাংকিং কীভাবে করতে হয়, আপনার ব্যাংকের অ্যাপস থেকে সে টাকা নিতে পারবে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সো এখানে সিকিউরিটি ব্রিজ আসলে কে করেছে বা ইনফরমেশনের যে লেয়ারটা যে ভেঙেছে, এটা আসলে ভেঙেছেন আপনি নিজেই, আপনি পাসওয়ার্ড সেট করেননি, যে কারণে কিন্তু সেম ফোনে ওটিপি আসছে, আমি ব্যাংকিং করতে পেরেছি। সো আপনার আমার ইনফরমেশন আসলে আমাকেই সিকিউর করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এর বাইরে কিছু যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি হচ্ছে সাইন আপ করবেন বা নতুন লগ ইন করবেন, তখন হচ্ছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ড পলিসি থাকে যে এই পলিসি তারা এই ইনফরমেশন নেবে, এই ইনফরমেশন তারা পাবলিকলি ইউজ করতে পারবে, এই ইনফরমেশন তারা পাবলিকলি ইউজ করবে না। সো সেটা পড়ে নেওয়া উচিত। আমরা অনেকেই কিন্তু যেটা করি যে আমরা স্ক্রল করে নিচে টিক করে জাস্ট অ্যাকসেপ্ট করে দিই, এটা পড়ে নেওয়া উচিত। কিন্তু একটা ছোট্ট জিনিস একটু জুড়ে দিতে চাই, একেবারে সাপ্লিমেন্টারি প্রশ্ন। সেটা হচ্ছে যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এখন মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে এআই আসলে কতটুকু ব্যবহার করার সুযোগ থাকা উচিত, সেটার একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে তারা করছে বা সাজেশন দিচ্ছে। আপনার কি মনে হয় যে এটা লিমিটেড করে রাখা উচিত বা একটা ল বা একটা নীতিমালা থাকা উচিত এআই ইউজের? নীতিমালা থাকা উচিত, বিশেষ করে এই সার্ভিসগুলো যারা প্রোভাইডার তাদের আসলে একটা নীতিমালার আন্ডারে রাখা উচিত, যাতে হচ্ছে আমাদের ইউজার যারা আমরা আছি তাদের কোনো ইনফরমেশন যেন লিক না হয়। এটা অবশ্যই গভর্নমেন্ট বা প্রপার অথরিটির একটা কন্ট্রোল থাকা উচিত। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে আরো প্রশ্নের উত্তর জানবো। ইয়াং জেনারেশন বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর নিব। দর্শক, খুব দ্রুত ফিরছি অনার বাংলাদেশের হেড অফ বিজনেসের সাথে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অনার বাংলাদেশের হেড অফ বিজনেস আব্দুল আল মামুন। আমি বলছিলাম ইয়াং জেনারেশনের কিছু প্রশ্ন আপনাকে করব, তারা পাঠায় র্যাপিড ফায়ার আদলে করতে হয়, বাট আপনার আশা করি উত্তর দিয়ে ভালো লাগবে। আমি তাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন করছি, তারা জানতে চায় আপনার প্রথম মোবাইল হ্যান্ডসেট কোনটি ছিল? নকিয়া। অনেক আগের কথা নিশ্চয়ই। আমার ক্যারিয়ার শুরু করেছি আমি নকিয়াতে। ও, কত সালের কথা এটা? ব্যাক ইন 2009। ও নাইস। পরের প্রশ্ন, কত বছর পর পর আপনি মোবাইল হ্যান্ডসেট চেঞ্জ করেন? এখন আমাকে খুব রেগুলার করতে হয়, অনেক সময় আমি 3 মাস ইউজ করতে পারি না একটা ফোন। ও, নিজেদের কোম্পানির গুলোও নিশ্চয়ই চেক করে, অনেক সময় হচ্ছে প্রোটোটাইপ আসে, অনেক সময় নতুন ফোন আসে। সো কনজিউমার হাতে তুলে দেওয়ার আগে আসলে আমি নিজে টেস্ট করতে চাই যে আমি আমার কনজিউমারকে কি অফার করছি, ইজ ইট গুড ফর মাই কনজিউমার অর নট। ওকে, এটা কিন্তু ভালো, তো ওনারা নিজের আগে চেক করে নেন সেট। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্মার্টফোনের বাজার ওভার হাইপড নাকি আন্ডার ভ্যালুড? কোনোটাই না আসলে। কেন? আমার কাছে তো মনে হয় ওভার হাইপড। না, ওভার হাইপড না, আসলে এখানে সত্যিকার অর্থেই সম্ভাবনা আছে
যেটা এখনও ফুল পোটেনশিয়াল আমরা ইউজ করতে পারিনি। ওকে, 4 নম্বর প্রশ্ন, ইউজাররা মোবাইল কেনার সময় এখন সবার আগে কি দেখে? ক্যামেরা, এআই, এই ফিচারগুলো সম্পর্কে এখন জি, আগে বেশি battery। জানতে চাই। ওকে, 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয় আপনার? আসলে এটাকে আরও বিনিয়োগ বান্ধব করতে হবে। বিভিন্ন বিষয় আছে, সেগুলোতে আসলে আমাদের অ্যাজ এ নেশন আমাদের কাজ করা উচিত। ওকে, 6 নম্বর প্রশ্ন, এখনকার যারা ওয়ার্কফোর্স তাদের সবচেয়ে বড় স্কিল গ্যাপ কোথায়? ডিটারমিনেশন। কেন? আমরা খুব সহজে কিছু একটা পেয়ে যেতে চাই। আমাদের যে জেদটা থাকা উচিত, একাগ্রতা থাকা উচিত, আমার মনে হয় যে আমাদের জেনারেশনে এটা একটু ঘাটতি আছে। আমরা খুব সহজে মুভ করি, স্ক্রল করার মতো। টিকটকের খুব উইদিন 5 সেকেন্ডস উই ডিসাইড আমরা দেখবো কি দেখবো না। ওকে, ক্যারিয়ারের ক্ষেত্রে এমন হচ্ছে এখন মনে হয়? আমার মনে হয় যে আছে। এটা নিয়ে আমরা একটু ডিটেইলে কথা বলবো, কিন্তু র্যাপিড ফায়ারটা শেষ করে নিই। কর্মীরা একই কাজ করতে করতে বোর হয়ে গেলে আপনি তাদেরকে কিভাবে মোটিভেট করবেন? আমি টিম বিল্ডিংয়ের জন্য ডিফারেন্ট টাইপ অফ কাজ করি। অনেক সময় হচ্ছে আমি তা সবাইকে নিয়ে বের হয়ে যাই। যেমন কালকে রাতে আমরা 300 ফিটে গিয়েছি মুরগি খাওয়ার জন্য। আচ্ছা, সো মাঝে মধ্যে চা খেতে বের হয়ে যাই, মাঝে মধ্যে আমরা ছোট্ট সেশন করি, মিটিং সেশন, বাট ফর্মাল না, ইনফর্মাল, যে আমরা ছোট্ট একটু সেলিব্রেশন করি অনেক সময়, যে আজকের দিনে তুমি ভালো করেছো বা গত সপ্তাহে তুমি ভালো করেছো। সো তাদেরকে এনকারেজ করি আর তাদের কি। কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে কি? কাজের প্যাটার্ন আসলে আমরা যে ধরনের কাজ করি একটু মুশকিল, বাট হ্যাঁ, সবাই তার রেগুলার কাজের বাইরেও মাঝে মধ্যে কাজের স্কোপ থাকে, যেগুলোতে হচ্ছে ডিফারেন্ট পিপল ডিফারেন্ট টাইমে হচ্ছে আমরা অ্যাসাইন করি আর কি। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, ভালো সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তের মধ্যে বড় পার্থক্য কি? সঠিক সিদ্ধান্ত সবসময় ভালো সিদ্ধান্ত নাও হতে পারে, আবার ভালো সিদ্ধান্ত সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। এটা টাইমের উপর আপনি যখন ডিসিশন টাইম অ্যান্ড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে, যে আসলে আমি কোন সময়ে কোন সিচুয়েশনে কি সিদ্ধান্ত নিচ্ছি। ওকে, 9 নম্বর প্রশ্ন, পেশাগত জীবনে কোন রেড লাইন দেখলে আপনি আর ঝুঁকি নেন না? কারাপশন। আপনি যখনই দেখেন যে এই ধরনের কোথাও কারাপশনের সুযোগ আছে, আমি সেখানে ঝুঁকি নিই না। ওকে, খুব গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু তারা জানতে চায়, যদি আপনার বড় কোনো কম্পিটিটর হঠাৎ করে আক্রমণাত্মকভাবে দাম কমিয়ে দেয় তার প্রোডাক্টের, আপনি কি সেই প্রাইস ট্রেন্ড ফলো করবেন নাকি আপনার নিজের পজিশন ধরে রাখবেন? না, আমরা আসলে অনার কখনোই প্রাইস কম্পিটিশনে ঝাঁপ দিয়ে পড়ে যায় না, বা আমরা লাভ দিই না যে কম্পিটিশন আসছে এখন আমাকে প্রাইস কমাইতে হবে। আমরা আমাদের কনজিউমারদেরকে এডুকেট করার চেষ্টা করি। আসলে হয় আওয়ার প্রাইস ইজ মেবি বিট হায়ার দেন আদার্স, সো আসলে কেন সে আমাকে 2 টাকা বেশি দিবে। হ্যাঁ, আমরা কি বেটার কিছু অফার করছি কিনা, আমরা বেটার কোয়ালিটি অফার করছি কিনা, আমরা আমাদের কনজিউমারদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। 10টা প্রশ্নের উত্তর, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটা পেয়েছে। এবার একটু বড় প্রশ্নগুলোর দিকে যাই। আপনারা অ্যাজ এ ফরেন কোম্পানি যখন বাংলাদেশে আসলেন, ইনভেস্ট করলেন, এখন তো একটা বড় সময়ও পার হয়েছে, আপনাদের কাছে দুটো প্রশ্ন আমি করতে চাই, একটু বড় করে উত্তরটা চাই। এক নম্বর হচ্ছে, যে লোকাল ওয়ার্কফোর্সকে আপনারা কাজে লাগাচ্ছেন প্রতিটা এন্ডে, তাদের স্কিলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক, দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ এ ফরেন কোম্পানি আপনার কাছে কি মনে হয় কতটা টেকনোলজি এবং নলেজ ট্রান্সফার হচ্ছে এই লোকাল ওয়ার্কফোর্সের কাছে, বা সেটা তারা অ্যাডপ্ট করতে পারছে কিনা? হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এখানে আসলে আমাদের গ্লোবাল যে টেকনোলজি নলেজ বা টেকনোলজি, সেটা আসলে আমি বলবো যে হ্যাঁ, এখানে ট্রান্সফার হচ্ছে। মানুষ জানছে যে একটা স্মার্টফোন কীভাবে তৈরি হয়, হ্যাঁ, একটা স্মার্টফোন তৈরিতে কী কী কম্পোনেন্ট লাগে, একটা স্মার্টফোনে কী কী ফিচার লাগে, মানুষ কী চায়, হ্যাঁ, এটা কোথায় ডেভেলপ হচ্ছে, ব্যাকএন্ডে কী মানে টেকনোলজি কাজ করে, মানুষজন জানছে। যেমন আমি যদি আমার ফ্যাক্টরির কথা বলি, আমাদের যে প্রোডাকশন ফ্যাক্টরি আছে বাংলাদেশে, সেখানে হচ্ছে একটা একটা বড় পোর্শন আছে, যে পোর্শনটা হচ্ছে আমরা কিন্তু একদম নিউবি রিক্রুট করেছি। সো তারা কিন্তু যারা জানে, যারা এক্সপিরিয়েন্সড, তাদের কাছ থেকে কিন্তু শিখছে। সো তাদের ওই স্কিলটা ডেভেলপ করেছে। তারা কিন্তু প্র্যাকটিক্যালি হাতে কলমে কিন্তু এই শিক্ষাটা এর আগে কোথাও পায়নি। হয়তো তার একটা সার্টিফিকেট আছে, সে হয়তো বইয়ে পড়েছে, হ্যাঁ, বাট আমরা এখানে তাকে প্র্যাকটিক্যালি শেখার এবং জানার এবং হচ্ছে নিজেকে ডেভেলপ করার সুযোগ দিচ্ছি। সো এইটা বলবো যে হ্যাঁ, টেক ট্রান্সফার হচ্ছে। এটা আসলে নেক্সট লেভেলেও নেওয়া সম্ভব। নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমাদের আরও সময় দিতে হবে, আরও কাজ করতে হবে। আর যারা নিউবিরা কাজ করছে তাদের স্কিলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা কতটা দক্ষ? আমি বলবো যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, তাদের শেখার আগ্রহ আছে। তারা যদি ভালো পরিবেশ পায়, ভালো সুযোগ পায়, তারা শিখবে এবং তারা শিখছে। অন্তত আমাদের সাথে যারা কাজ করছে, তাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপনাদের যে ইন্ডাস্ট্রি আর আপনারা এই লোকাল ওয়ার্কফোর্সকে যখন রিক্রুট করছেন, একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির কোনো বড় পার্থক্য চোখে পড়ে যে না এটা তারা এডুকেশনাল ইনস্টিটিউশনে শিখে আসলে ভালো হতো, কিন্তু এখন আমার অন দ্য জব ট্রেনিং দিতে হচ্ছে, নাকি তারা মোটামুটি সব জেনেই আসছে?
না, এখানে মোস্টলি এখানে শেখাতে হচ্ছে হয়তো একটা জেনারেল নলেজ তাদের আছে, কারণ শুধু মোবাইল ইন্ডাস্ট্রির উপর তার পড়াশোনা করে কেউ আসছে না, বা শুধু প্রোডাকশনের উপর পড়াশোনা করে কেউ তো এখন এখানে আসছে না। সো তাদেরকে একটা সার্টেন পোর্শন কিন্তু আসলে শিখিয়ে নিতে হচ্ছে যে এটা এইভাবে কাজ করতে হবে, বা এখানে হচ্ছে তুমি ফ্যাক্টরিতে যখন ওয়্যার হাউসে কাজ করবা তুমি তখন এইভাবে ম্যানেজ করবা, তুমি কোয়ালিটি কন্ট্রোল এইভাবে করবা। সবার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, ওনারা হচ্ছে নিজস্ব একটা গাইডলাইন আছে, তাদের সেই গাইডলাইন অনুযায়ী হচ্ছে এখানে ম্যানেজ করতে হয়। সো আসলে এডুকেশনাল যে আমাদের সিস্টেম, সেখানে যেটা শেখানো হয় এবং এখানে যেটা প্র্যাকটিস হয়, ওনার বাংলাদেশে যেটা প্র্যাকটিস হয় সেখানে কিছুটা ডিফারেন্স অবশ্যই আছে, যেটা আসলে আমাদেরকেই আসলে ট্রেন আপ করতে হয় আমাদের এমপ্লয়ীদেরকে। র্যাপিড ফায়ারে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, এবার এটা বড় করে করি। লং টার্ম ক্যারিয়ার আপনাদের ইন্ডাস্ট্রিতে গড়ার সুযোগ কতখানি? আপনি বারবার বলছিলেন যে আমরা ইয়াংরা খুব দ্রুত ডিসিশন নেয়, স্ক্রল করার মতো, তারা হয়তো নির্দিষ্ট ক্যারিয়ারে ডেডিকেটেড বা ডিটারমিন থাকে না। কতটা তাদের ডেডিকেটেড দেখতে পাচ্ছেন? ক্যারিয়ার বলবো না, তারা খুব সহজে সুইচ করে আসলে। যেমন আমি যেটা বলছিলাম যে আমি 2009 হচ্ছে ফার্স্ট মোবাইল ইন্ডাস্ট্রিতে হচ্ছে আসি, তখন আমি নকিয়াতে জব করেছি। সো 2009 থেকে 2026 17 বছর কিন্তু আমি সেম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং আমি রুট লেভেল থেকে আজকে এখানে এসেছি। সো আমার ইচ্ছা ছিল, ইচ্ছাশক্তি একটা বড় কাজ বা বিষয় ছিল আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আসার জন্য। সো এইটা থাকতে হবে যে আমি এখানেই বড় হতে চাই বা আমি এখানেই কিছু করতে চাই। সো এইটা যদি থাকে আসলে সম্ভব। এখন যেটা হচ্ছে যে প্রচুর হচ্ছে অপশনস আছে, অপরচুনিটি আছে সেম ইন্ডাস্ট্রিতেই, যেটা হচ্ছে যে খুব সহজে ডিসিশন নিয়ে ফেলে যে আমার বস একটু বকা দিয়েছে, একটু কড়া করে বলেছে তুমি কেন আজকে বিক্রি করতে পারো নাই, তুমি কেন আজকে লেট করেছো, সো লেটস সুইচ। সো এই টেন্ডেন্সিটা আছে, ওই যে স্ক্রল করার যে বিষয়টা বলছিলাম আর কি, এটা সবার মধ্যে না, একটা সার্টেন পোর্শনের মধ্যে আছে, বিশেষ করে যারা একদমই ক্যারিয়ারের শুরুর দিকে তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। বাট একটা সার্টেন টাইম পরে তারাও হচ্ছে আসলে এটাতেও অ্যাডজাস্ট হয়ে যায় আস্তে আস্তে, যে আসলে আমাকে কর্পোরেট কালচারে কীভাবে অভ্যস্ত হতে হবে, কারণ আমাদের আসলে এডুকেশন সিস্টেম কিন্তু আমাদেরকে কিন্তু কর্পোরেট কালচার শেখায় না, হ্যাঁ, বা আমি আসলে কাজের পরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নিব সেটা শেখায় না। সো এটা শেখারও বিষয় আছে। তাদের এডুকেশনটা আসলে শুরুই হয় হচ্ছে তারা জবে জয়েন করার পরে, মানে কর্পোরেট কালচার এডুকেশন। সো যে কারণে অনেক সময় লেগে যায়। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি একেবারে অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে দুটো প্রশ্ন করব ছোট ছোট। এই প্রশ্নটা হচ্ছে যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি, আমি যেটা শুরুতেও বলছিলাম যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি কি দিন শেষে আসলে এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই থেকে যাবে, নাকি তা এই ইন্ডাস্ট্রিটা আসলে শিফট করবে সামনে, আইওটি বেসড হয়ে যাবে বা অন্যান্য আরো অন্যদিকে কনসেন্ট্রেট করবে, একেবারে টেক বেসড ইন্ডাস্ট্রি হয়ে যাবে, শুধু হ্যান্ডসেট বানাবে না? আসলে এই কোম্পানিগুলোকে আমি বলবো যে টেক বেসড কোম্পানি, সবাই কিন্তু তাদের হচ্ছে প্রোডাক্ট পোর্টফোলিও এক্সপ্যান্ড করছে। যেমন আপনি যদি দেখেন যে এই মোবাইল ব্র্যান্ডগুলোর এখন ল্যাপটপ আছে, অনেকের হচ্ছে রাউটার আছে, অনেকে ডিসপ্লে অফার করছে, অনেকে ঘড়ি অফার করছে। ইভেন আপনি পাবেন যে মোস্ট অফ দ্য ব্র্যান্ডেরই আসলে এগুলো অ্যাভেলেবেল আছে। ইভেন রোবট নিয়ে আসছে, আমরা হয়তো খুব শীঘ্রই হচ্ছে অনারের রোবট হচ্ছে বাংলাদেশে দেখাবো মানুষকে, যে অনারের রোবট মুভ করছে। আপনি একটু আগে বলছিলেন যে রোবট ফোন, হ্যাঁ, সো ইনোভেশন নিয়ে কাজ করছে। সো ক্যামেরা ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা ফোনে নিয়ে আসছি। ক্যামেরা লেভেল যেটা হচ্ছে যে ব্লগাররা যেটা এখন করে, যে দেখবেন যে ছোটো ছোটো ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সো সেই লেভেলের ক্যামেরা কিন্তু ডিভাইসে চলে আসবে ইন ফিউচার। ও হচ্ছে আপনার সাথে মুভ করতে পারবে, আপনি একটা ভিডিও করছেন, ও কিন্তু আপনার সাথে আপনার ফ্রেমে রাখার জন্য আপনার সাথে সাথে মুভ করতে পারবে। সো মোবাইল ইন্ডাস্ট্রি আসলে টেক বেসড ইন্ডাস্ট্রি, এখানে শুধু স্মার্টফোন ইন্ডাস্ট্রি বলা ভুল। সো ইন ফিউচার বাংলাদেশের মার্কেটও দেখবেন যে যেসব ব্র্যান্ড কাজ করছে তারা বিভিন্ন পোর্টফোলিও বা বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে হচ্ছে ইন্ট্রোডিউস করবে। নিঃসন্দেহে। আর একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই, 10 বছর পরে এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে আপনি কোথায় দেখেন? 10 বছর পরে আই গেস যে এটা আরও বড় হবে, ইন সেন্স অফ ভলিউম, ইন সেন্স অফ ভ্যালু। কারণ আজকে যারা বার ফোন ইউজ করছে, ফিচার ফোন ইউজ করছে, তারা হচ্ছে স্মার্টফোনে শিফট করবে, এবং আপনার হাউস হোল্ড অনেক কিছুর কিন্তু ধরেন যে রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে আপনার স্মার্টফোন। হ্যাঁ, আপনি মানে বাসায় না থাকলে যে আপনার বাসায় গেস্ট ঢুকতে পারবে না, এইখান থেকে আমরা বের হয়ে আসবো, আমরা স্মার্টফোন দিয়ে ঘরের দরজা খুলে দিব। আমার গেস্ট আসলে আমি এসি অন করে দিব, আমার গেস্ট আসলে আমি টিভি অন করে দিব, হ্যাঁ, আমি আমার রাউটার অন করব, অফ করব, হ্যাঁ, আমি আমার সিসিটিভি ক্যামেরায় দেখবো যে আমার বাসায় কাজের যে মানুষটা আছে সে কাজ ঠিকমতো করছে কিনা, সে আসছে কিনা, হ্যাঁ, আমার বাসায় পেট থাকলে সেটা মানে ঠিকঠাক আছে কিনা। সো একটা বড় গ্রোথ আসবে আগামী 10 বছরে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে, সেটা ইন সেন্স অফ ফিচার, স্পেক,
ভলিউম অ্যান্ড ভ্যালু। নিঃসন্দেহে আশা করি যাই হবে সেটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ তৌহিদ ভাই। আমার মনে আছে 90-এর দশকে বা 2000 সালের ঠিক শুরুর দিকে যখন মোবাইল হ্যান্ডসেট আসলো, বড় বড় সেট, হ্যাঁ, ওগুলো তো ফিচার ফোনই ছিল এবং সেই ফিচার ফোনগুলো মানুষকে খুব বড় একটা স্বপ্ন দেখিয়েছিল যে আসলে এরকম একটা ওয়্যারলেস ফোন দিয়ে এত কিছু করা যাবে, সেটা কোনো স্বপ্নে ভাবেনি। সেইখান থেকে ধাপে 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 এসে এখনও স্মার্টফোন, সেই স্মার্টফোন তো এখন আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। এটা ছাড়া, হাতে রাখা ছাড়া আমাদের কাজই হচ্ছে না। সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, জনাব আব্দুল্লাহ মামুন বলছিলেন যে সামনে টেকনোলজি বেসড আরও অনেক গ্যাজেট তৈরি হবে, যে গ্যাজেটগুলো মানুষের কাজকে সহজ করবে। কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ দুটো, এক নম্বর হচ্ছে যে গ্যাজেটগুলো বাংলাদেশে বা পৃথিবীতে আসবে, সেই পৃথিবীতে আসার ক্ষেত্রে এই বিজনেসটা যাতে এক ধরনের সুন্দর বিজনেস হয়, অর্থাৎ বাংলাদেশের ইকোনমি যাতে সমুন্নত থাকে, সেইটি একটি দিক। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যন্ত্রকে বা এই সফটওয়্যারকে আপনি যেই সুযোগ বা সুবিধা দিবেন, সেটা আসলে কতটা নিঃসন্দেহে আগামীতে আসলে নির্ভুলভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে, সেটা একটা গুরুত্বপূর্ণ। গ্যাজেটকে সব অ্যাক্সেস দিয়ে দিলাম, কিন্তু সে আমার প্রাইভেসি লঙ্ঘন করে ফেললো, এটা নিয়ে বোধহয় সামনে আরও বেশি কাজ করার সুযোগ আছে, নীতিমালা তৈরির সুযোগ আছে। বাংলাদেশে বোধহয় গতানুগতিক যেসব সমস্যা, সেগুলোকে কিছুটা পেছনে ফেলে নতুন নতুন এই সমস্যাগুলো নিয়ে আসলে আরও বেশি কাজ করা উচিত। আশা করি যাদের মনোযোগ দেওয়ার তারা দেবেন। এতক্ষণ ধরে যারাই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।